আচ্ছা দেখ, তাপ তাপ চ্যাপ্টারে আমাদের 9-এ যেটা ছিল সেটা হচ্ছে তাপ, আর এখন যেটা 10-এ যেটা আছে সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ, মানে তাপের প্রভাবে কি হয় না হয় সেটা। ঠিক আছে, শুরু করা যাক। ধর কোনো একটা লোহার রড আছে যার দৈর্ঘ্য হচ্ছে ধর L1, L1 হচ্ছে দৈর্ঘ্য। এখন তাকে তুই তাপ দিয়েছিস, এখন তাপ যদি প্রোভাইড করিস তাহলে লোহার রড কি কঠিন, তা কঠিনের দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, কঠিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে ধর রডটা L2 দৈর্ঘ্য হলো, প্রথমে ছিল L1 আর এখন হলো L2। তাহলে L1 কে আমরা এই লাস্টে এখন জয়েন হওয়ার সময় হবে পড়ানো। তো L1 দৈর্ঘ্য এটাকে আমরা বলতে পারি যে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। আর L2 এটাকে কি বলবো, অন্তিম দৈর্ঘ্য বা চূড়ান্ত। এখন তাপ দেওয়া হয়েছে যেহেতু, ধর প্রথমে T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আর এখন ধর T2 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি T2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে T2 ডিগ্রি সেন্টিগ্রেড অবশ্যই T1 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বড় হবে। এই কন্ডিশনে প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য হলো L2। এখন যদি বলি আমি যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পেয়েছে, দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে বৃদ্ধি হয়েছে, যদি হ্রাস হতো হ্রাসও হতো সেই একই নিয়মে। তো দৈর্ঘ্য পরিবর্তন বা এখানে ধর দৈর্ঘ্য বৃদ্ধি বলি, এই বৃদ্ধি কতটা হয়েছে, L2 মাইনাস L1। কেন, কারণ হচ্ছে L1 ছিল হচ্ছে প্রাথমিক আর L2 হচ্ছে অন্তিম, তাহলে অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হয়েছে সেটা। এখন এই দৈর্ঘ্য বৃদ্ধি, এই দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, এইটা কিসের কিসের উপর ডিপেন্ড করে যদি বলি, তাহলে বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস এটা ডিপেন্ড করে কিসের কিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোর প্রাথমিক দৈর্ঘ্যের উপর, প্রাথমিক দৈর্ঘ্যের উপর মানে যেটা হচ্ছে L1। আর ডিপেন্ড করে যে এদের উষ্ণতার পার্থক্যের উপর, উষ্ণতা না কিন্তু উষ্ণতার পার্থক্যের উপর। উষ্ণতার পার্থক্য কত এখানে, T2 মাইনাস T1, যেহেতু T1 আগে ছিল ডিগ্রি সেন্টিগ্রেড আর T2 পরে হলো, তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে উপাদানের উপর, মানে ওটা লোহার রড না তামার রড না কিসের উপর, সেটা উপাদানের উপর, এইসবের উপর নির্ভর করে। তাহলে আমি যদি এটা অঙ্কের হিসেবে লিখি তাহলে এটা লেখা যায় L2 মাইনাস L1, এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি, এটা প্রপোর্শনাল টু L1। এর মানে হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য যত বড় হবে, মানে প্রাথমিক দৈর্ঘ্য বলতে যেটা প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল, এই যে যত বড় রড নেওয়া হবে তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধিও তত বেশি হবে, এটা একটা মানে। আর একটা হচ্ছে প্রপোর্শনাল টু T2 মাইনাস T1, T2 মাইনাস T1 মানে হচ্ছে উষ্ণতার পার্থক্য যত হবে, হ্যাঁ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত তোর দৈর্ঘ্য বৃদ্ধি বেশি করবে। ধর ফর এক্সাম্পল যদি বলি, ধর 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাওয়া হলো, তাহলে গ্যাপ কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু কেউ একজন 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেল, তাহলে গ্যাপ কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি করবে, আর প্রথমটার ক্ষেত্রে এখানে এটার ক্ষেত্রে কম করবে, এরকম। তার মানে উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে। এবার তোরা ছোটবেলায় যৌগিক ভেদে অঙ্কে করেছিস যে L2 মাইনাস L1, তাহলে একই সঙ্গে লেখা যায় প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1, এটা একসঙ্গে লেখা যায়। প্রপোর্শনাল যদি উঠে যায় তাহলে একটা কি আসে, সমান সমান আসে আর তার সঙ্গে একটা ধ্রুবক হয়, সেই ধ্রুবকটা এখানে লেখা হয় স্পেশালি আলফা। L1 T2 মাইনাস T1 এগুলো তো আছেই, L2 মাইনাস L1,
এইটাকে বলে, এই আলফা যে ধ্রুবকটা, এইটাই আমার এখানে শেখার বস্তু। এই আলফাটাকে বলা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই আলফাটার নাম হচ্ছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো এইটা সংজ্ঞায় আসতে পারে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। হ্যাঁ, তাহলে সংজ্ঞাটা কিভাবে আসবে সেটা দেখ এই সূত্র থেকে। সূত্রটা তো এটা বক্স করলাম, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা থেকেই সবকিছু আসবে। ধর এই সূত্রটা যদি আমি এইভাবেও লিখতে পারি, আলফাটাকে বাদিকে রাখলাম, আলফা ইকুয়াল টু L2 minus L1 by L1 into T2 minus T1। দেখ এইটুকু লেখা যায় কিনা, এইটুকু কারো কোনো আপত্তি থাকলে বল। এই স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সবাই তো হ্যাঁ বলছে। অংশুর কি হয়েছে? তোর তোর প্রবলেম হচ্ছে নেটে কোনো? আচ্ছা, তাহলে আলফা ইকুয়াল টু L2 minus L1 by L1 into T2 minus T1 কোথা থেকে আসলো? এখান থেকে আসলো। এবার আমি বলছি এটা সংজ্ঞা বলবো। এবার আমি তোদের শিখিয়েছিলাম সংজ্ঞা মুখস্থ তো করবি, যে সংজ্ঞাগুলো আসছে এখান থেকে, তুই এই সূত্র থেকে সংজ্ঞা লিখতে পারবি। নিচে যেগুলো থাকবে সেগুলোকে একক করতে বলেছিলাম। তাহলে এইটা যেটা রাশি, এটাকে একক করবি, এইটাকে একক করবি। তাহলে এটা কি? এটা প্রাথমিক দৈর্ঘ্য। তার মানে কোনো একটা কঠিন পদার্থের একক দৈর্ঘ্য যদি হয় নেওয়া হয়, তাহলে একক দৈর্ঘ্যের কোনো একটা প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থ, কোনো একটা লোহার রড, কোনো একটা রড বলতে পারিস, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে অথবা একক উষ্ণতা বৃদ্ধিতে, এটার হচ্ছে উষ্ণতার পার্থক্য। তাই বললাম যে একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধিতে, একক উষ্ণতা বৃদ্ধিতে। আর এই পাশে বললাম হচ্ছে একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, এটাকে বলছি আমরা একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট, প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, আর একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই বলে হচ্ছে ওই পদার্থে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কেন? কারণ হচ্ছে আলফা ইকুয়াল টু L2 minus L1 এটা থাকবে, আর নিচে তো এটাকে 1 করে দিয়েছে, এটাকে 1 করে দিয়েছে, তাহলে 1 1 গুণ করে ভাগ করলে একই থাকে। তাহলে আলফা ইকুয়াল টু এটা পড়ে থাকবে। সেইটাই তুই ভাষায় লিখছিস, সংজ্ঞাটা এখান থেকেই ভাষায় আসছে। যে আবার বলছি, একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, এই যে এটা একক প্রাথমিক দৈর্ঘ্য বিশিষ্ট, আর একক উষ্ণতার পরিবর্তনের জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে কি বলে? ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এই একটা বুঝে নে, তাহলে দেখবি এই পরের গুলো অটোমেটিক হয়ে যাবে, ওই একই রকম সংজ্ঞা। এটা গেল সংজ্ঞা। এবার এর যদি বলে যে এর একক কি হবে, একক আসে, এর একক হবে, দেখ আলফা ইকুয়াল টু বলেছে কি, আলফা ইকুয়াল টু বলেছে তো L2 minus L1 by L1 T2 minus T1, এটা তো সূত্র। এখন যদি SI তেই বলি বা CGS এ যদি বলিস, তাহলে L1 এর একক কি হবে? হয় মিটার অথবা সেন্টিমিটার, কোনো কিছু একটা নিবি। আচ্ছা, L2 minus L1 মানে কি? দৈর্ঘ্যের বৃদ্ধি, তা সেটা কি হবে? সেটাও মিটার অথবা সেন্টিমিটার। তাহলে এটার যা একক, মানে উপরেও দৈর্ঘ্যের একক আর নিচেও দৈর্ঘ্যের একক, তাহলে তো কাটাকুটি চলে যাবে। আর এখানে উষ্ণতার একক পড়ে থাকবে, উষ্ণতার একক। তাহলে একক একক হয়ে গেল। তাহলে কিসের উপর ডিপেন্ড করে? উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটাও ঘুরিয়ে কোশ্চেন দেয় যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা যে কোনো প্রসারণ গুণাঙ্ক কোন রাশির উপর নির্ভর করে? তো উত্তর হবে হচ্ছে উষ্ণতার এককের উপর নির্ভর করে। তাহলে এর একক কি হবে? এর একক কি হয় বল, শৈলী বল দেখি। কেলভিন ইনভার্স।
কেলভিন ইনভার্স, আচ্ছা এসআই তে হবে কেলভিন ইনভার্স, যেহেতু কেলভিন হচ্ছে উষ্ণতার একক। আর সিজিএস এ কি হবে সৈনী বল দেখি। সৈনী বল আছিস তো? সিজিএস এ উষ্ণতার একক কি? আর কে বলবি? সঞ্জুমিতা, সিজিএস এ উষ্ণতার একক কি? কোন ক্লাসে পড়ানো হয়? কে বলবি? স্যার কেলভিন হবে। কেলভিন তো বললো ওটা এসআই একক। সিজিএস এ কি? স্যার অ্যাম্পিয়ার হবে, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা। কোথা থেকে কোথায় চলে? ও হ্যাঁ এই তো। তুই তুই শান্ত হয়ে খা। দাদা বলছি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একক আলফার একক কি হবে? আলফার একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, যেহেতু নিচে আছে ওপরে গেলে ইনভার্স হয়ে যায়, এটা জানিস ডিগ্রি তো? সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আর এতে এসআই তে হবে কেলভিন ইনভার্স। একক আসে কিন্তু শর্ট কোশ্চেন থেকে, আমি আজকে সলভ করিয়ে দেবো যা কোশ্চেন এসছে মাধ্যমিকে। তো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হচ্ছে তোর সিজিএস এ, আমি লিখে দিচ্ছি এখানে সিজিএস। আর এসআই তে হচ্ছে কেলভিন ইনভার্স। ইনভার্স কিন্তু খেয়াল রাখিস। আর যদি এর মাত্রা বলে, মাত্রা কি হবে? মাত্রা হচ্ছে উষ্ণতার মাত্রা থিটা অথবা কে দিয়ে লেখা হয়, তাহলে মাত্রা হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে থিটা ইনভার্স। এটা হচ্ছে মাত্রা। এই আর একটা কোশ্চেন এখান থেকে দেয়, সেটা হচ্ছে 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেন। হ্যাঁ, তো ওটা দেয় এরকম টাইপের, লিখে দিচ্ছি যে ওটা দেখবি বইতে একটা লেখাই আছে, যে ছায়ের বইতে, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এই টাইপের লিখে দিচ্ছি। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে 12 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। এবার লোহা পড়ে গেছিস তুই, দিতে পারে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো। তা লেখার সিস্টেমটা শিখে গেলেই হবে, উত্তর ওই কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। তোর এই মুখস্থ করে যেতে হবে না যে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, এরকম মুখস্থ করার দরকার নেই। লেখার স্টাইলটা হচ্ছে যে L2 - L1 ইকুয়াল টু আমরা লিখলাম, সরি, আলফা ইকুয়াল টু লিখলাম এটা বাই L1 T2 - T1, এটা লিখেছি। তাহলে এখান থেকে আমাদের লেখা যায় L2 - L1 বাই L1, এটা এক জায়গায় লিখলাম, এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ঠিক আছে? একই জিনিস লিখছি একটু ঘুরিয়ে, মানে একটু সাজিয়ে আর কি। তা বলছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এই যে এত, এত পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। তাহলে লোহার যেহেতু বলেছে, তাহলে লিখবি যে কোনো একটা এরকম লোহার দণ্ড নিয়েছিস, তাই লোহার দণ্ড বা রডের উষ্ণতা যেহেতু পার ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, তাহলে এক ডিগ্রি, এটা কি হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাই উত্তরটা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এটা 1 হয়ে গেল। তাহলে আলফার মান কত বলেছে এখানে? এটা বলেছে 12 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু, তাহলে কি পড়ে থাকছে এখান থেকে? এটা পড়ে থাকছে L2 - L1 বাই L1। এটাই ওরা ভাষায় বলেছে যে প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়, প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়, ঠিক আছে? প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ বৃদ্ধি পায়, এটা একটু বইতে একবার দেখ, আমি আবার বলছি, 1 মিনিট। দাদা এটা আরেকবার একটু বলে দিচ্ছি, বলবেন? বলে দিচ্ছি, একবার দেখে নে বইতে, আমি আবার বলে দিচ্ছি। সবাই দেখে নে,
এটা একবার একটু ভাষাটা পড়ে নে বইতে, দেখি প্রথম পাতায় আছে, সেকেন্ড পাতায়। আচ্ছা আবার বলছি, বলেছিল যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? তো ওখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড যেহেতু বলেছে, তাহলে তুই ওখানে বললি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, লোহা যেহেতু বলেছে তাহলে কোনো একটা লোহার ডট দে। এই যে নিচের কি আছে, এটা প্রাথমিক দৈর্ঘ্য, তাই বলছে প্রাথমিক দৈর্ঘ্যের এই যে এই উপরেরটা কি বৃদ্ধি পায়, তা কত অংশ বৃদ্ধি পায়? এত অংশ বৃদ্ধি পায়। এটাই এক লাইন, এটা লিখলে 2 নাম্বার। দেখ এবার বুঝলি কিনা। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রাথমিক দৈর্ঘ্যের কত অংশ বৃদ্ধি পায়, যেটা ওরা বলে দেবে যে 12 ইনটু 10 টু দি পাওয়ার -6 বলেছে এখানে, তাহলে অত অংশ বৃদ্ধি পায়। ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম থাকলে বল। দাদা একটু স্ক্রিনশট তুলে পরে পাঠিয়ে দেবো এগুলো। এটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, বললাম তো, বই আগের দিন তো পাঠিয়ে দিলাম, পিডিএফ করে পাঠিয়ে দেবো। এটা দুই ভাবে লেখা যায়, এটা এইভাবে একটা স্টাইল, আর একটা লেখা যায় ওটা থাক, এখন গুলিয়ে যাবে ফালতু, এখন ওটা পরে বলে দেবো। অ্যাড হতে পারছি না কেন? সবাই অ্যাড হচ্ছে। আচ্ছা এইটুকু তো ক্লিয়ার হলো, এবার পর তারপরে আমি সামনে অফলাইন ক্লাসে যার যা প্রবলেম হবে বলে দেবো। হ্যাঁ স্যার, কিছুই প্রায় বুঝতে পারছি না আমি। তুমি বিয়েতে থাকো। স্যার কি করব বলুন, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি থাকতে পারবো না, আমি তাও অ্যাটেন্ড করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এমনি শুনছি কি আমি পড়াটা। ওই যেটুকু শুনলে কাজে দেবে, তারপরে আমি দেখি রেকর্ড করে করছি তো, যদি হয়ে যায় ঠিকঠাক তো পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, এটা করলে খুব উপকার হয়। ঠিক আছে, আর কি কি করতে হবে হ্যাঁ, এর জন্য সেটাই বাকি। এইটুকু তো করতেই হবে স্যার, হ্যাঁ, আমরা বাচ্চা মানুষ তো বলুন। নাম্বার পেয়ে দেখা পরীক্ষায়। আচ্ছা এইটুকু একবার একটু দেখে নে, প্রথমে দাগিয়ে নে আর কি। প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সবার যে যার বই আছে সেই বইতেই, ওটা পড়বি। তারপরে একক মাত্রা লেখা আছে, ওটা পড়বি। তারপরে এরকম টাইপের একটা আছে, কারোর বইতে হয়তো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, সেটা পড়বি। আচ্ছা তারপরে আসছি হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপরে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হবে, নামের মধ্যেই রয়েছে, ক্ষেত্র বলেছে, ক্ষেত্র মানে ক্ষেত্রফল যুক্ত ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা এটাকে কি দিয়ে লেখা হয়, এটাকে বিটা দিয়ে লেখা হয়, ওটা যেরকম আলফা এটা হচ্ছে বিটা। এখন জয়েন হচ্ছে কি ধর কোন একটা এরকম শীট আছে, ধর বইয়ের পাতা যেরকম ওরকমই একটা লোহার শীট নিয়েছিস তুই, ওরকম একটা লোহার পাতা, ধর লোহা দিয়ে তৈরি। এবার এটাকে তুই উত্তপ্ত করেছিস, উত্তপ্ত করলে কি হবে, ধর প্রথমে যে ক্ষেত্রফল ছিল সেটা আমি ধরলাম A1, যেটাকে আমরা বললাম 1 গুলো দিয়ে কি বলছি, প্রাথমিক ক্ষেত্রফল। আর অন্তিম ক্ষেত্রফল কি হবে, ধর এটাকে উত্তপ্ত করেছিস, তাপ দিয়েছিস, তাপ দিলে কি হবে, ক্ষেত্রফল বেড়ে যাবে, শীটটা এরকম বড় হয়ে গেছে, লোহার শীট, সেটা হচ্ছে A2। তাহলে এটা হবে তোর অন্তিম ক্ষেত্রফল, আগেরটার মতনই, আগেরটা যেমন দৈর্ঘ্য ছিল, এটা হচ্ছে ক্ষেত্রফল, অন্তিম ক্ষেত্রফল। তাহলে আগেরটার মতনই একই রকম সূত্র তৈরি হবে, যে A2 মাইনাস A1, এটা কি বাংলায় যদি বলি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কিসে কিসের উপর ডিপেন্ড করবে, প্রাথমিক, ওখানে ছিল প্রাথমিক দৈর্ঘ্য, এখানে হবে প্রাথমিক ক্ষেত্রফল A1,
আর কিসের উপর ডিপেন্ড করবে? ওই উষ্ণতার পার্থক্যের উপর। আগেরটাও তাই ছিল। তাহলে আগের মতন ওই অঙ্কে যদি করি তাহলে একই আসবে। এবার একবারে করে দিলাম, ইকুয়াল টু দিলে কি হবে, একটা ধ্রুবক আসবে, সেটাকে এবার লেখা হয় বিটা, a1 t2 মাইনাস t1। এই বিটাকে কি বলে? বিটাকে বলে হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এবার কোশ্চেন যদি দেয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে কি বলবি? একটা সংজ্ঞা মুখস্থ করে রাখলেই বাকিগুলো হয়ে যাবে। বিটা ইকুয়াল টু a2 মাইনাস a1 বাই a1 t2 মাইনাস t1। আবার বলছি, আগের সংজ্ঞাটাই আমরা বলেছিলাম যে একক উষ্ণতা পরিবর্তনের জন্য, খেয়াল করে দেখ, একক উষ্ণতা পরিবর্তনের জন্য একক দৈর্ঘ্য বলেছিলাম। এবার যেহেতু ক্ষেত্রফল, তাহলে এবার আমি বলবো যে একক ক্ষেত্রফলে, একক প্রাথমিক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয়, আগেরটাই বলেছিলাম যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়, এবার বলবো যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয়। শুধু দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র শব্দটা বসবে, আর কিছু আলাদা হবে না। তাকে কি বলে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, রাহুল বল দেখি এর একক কি হবে? এর একক কি হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের? সন্দীপ, সবাই চুপ। নীলাব্র, ভুলে গেছিস মানে? তুই আর কি পড়াইনি তো তোদের? কি অবশ্যই তোদের পড়িয়ে দিয়েছিলাম আগে, তুই দেখে বল এখানে। স্যার আগেরটা যেটা ছিল সেটাই তো হবে, মানে হচ্ছে গিয়ে সিজিএস এর সেন্টিগ্রেড ইনভার্স 1 আর হচ্ছে গিয়ে এসআই তে কেলভিন ইনভার্স হ্যাঁ 1। তাই হবে, কারণ এখানে ক্ষেত্রের উপরে এটা ক্ষেত্র আর নিচেও ক্ষেত্র, তাহলে এটা কেটে যাবে। কেটে গেলে কি পড়ে থাকছে? উষ্ণতা পড়ে থাকছে। তাহলে এর এককও হবে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সিজিএস, আর এসআই তে কেলভিন ইনভার্স, একই হবে, একই একক। আর একই রকম আরেকটা, এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাকে কি দিয়ে লেখা হয়? ওর প্রথমটা দাদা, হ্যাঁ ওই বলেন। অংশ মেসেজ করছে যে ওর স্ক্রিন দেখতে পাচ্ছে না আর বারবার লেফট হয়ে যাচ্ছে। কিন্তু ওর সবাই তো দেখতে পাচ্ছে, তাহলে ওর নেটেরই প্রবলেম। স্ক্রিনশট তুলে পাঠিয়ে, আচ্ছা, কই অংশু কোথায় এসএমএস করেছে? ওটা আগের এসএমএস মনে হয়। না না, আমাকে এসএমএস ও, করছে হোয়াটসঅ্যাপে। ওরে ওই ইয়ে বলে দে যে ইয়ে তোর ওই পুরো কেটে দিতে বল, দিয়ে লিভ করে তারপরে জয়েন করতে বল, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা। প্রথমটা হচ্ছে আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। এটার গল্পটা এরকম যে এরকম একটা ধর চৌকো বক্স আছে, আয়তন যেহেতু বলেছি তো, এরকম একটা ধর লোহার বাক্স আছে। তাহলে তার প্রাথমিক আয়তন কত হবে? আগেরটার মতনই প্রাথমিক। এবার কি লিখবো? আয়তন লিখবো, যেহেতু আয়তন প্রসারণ গুণাঙ্ক v1 লিখবো। ঠিক আছে, আর আয়তন বেড়ে গিয়ে কি হবে? আয়তন বেড়ে গিয়ে ধর তাপ দেওয়া হয়েছে, তো তাপ দিলে আয়তন বেড়ে গেছে, বাক্সটা বড় হয়ে গেছে, লোহার বাক্স, তো v2 হয়ে গেছে। v2 কি হবে? v2 হচ্ছে অন্তিম আয়তন। অন্তিম আয়তন, তাহলে প্রাথমিক আয়তন v1 আর অন্তিম আয়তন v2। তাহলে আগের সূত্রের মতন যদি লিখি v2 মাইনাস v1 প্রপোর্শনাল কি হবে? প্রাথমিক আয়তন v1 আর উষ্ণতার পার্থক্য t2 মাইনাস t1, সেম জিনিস, শুধু প্রথমটা l দিয়ে লেখা যেহেতু লেন্থ মানে দৈর্ঘ্য, সেকেন্ডটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল তাই a দিয়ে লেখা, আর লাস্টেরটা হচ্ছে ভলিউম মানে আয়তন তাই v দিয়ে লেখা, এছাড়া কোনো কারণ না। তাহলে এখানে একবারে লিখলে হবে v2 মাইনাস v1 ইকুয়াল টু, এই জায়গায় যে ধ্রুবকটা আসবে সেটা হচ্ছে গামা, গামা আর v1 মাইনাস t2 মাইনাস t1, এটা হবে। হলো? এবার এখানে গামা ইকুয়াল টু কি হবে তাহলে? v2 মাইনাস v1 বাই v1 t2 মাইনাস t1। আচ্ছা, এবার এর সংজ্ঞাটা তো একটু চেষ্টা কর দেখি, যাকে বলবো সে বলবি, কারণ এই দুটো তো শিখিয়ে দিলাম কিভাবে সংজ্ঞাটা বলতে হয়। দেখি কে কে আছে, আর বাকিরা কোথায়? এর পরে যদি নীলাব্র বল দেখি, দেখে দেখে চেষ্টা কর, যদি আগের দুটো বুঝে থাকিস। স্যার কোনটা আয়তন? হ্যাঁ আয়তন বল।
ওই তো ওই তো আয়তনটা তোমার হচ্ছে কোনো কঠিন পদার্থের হুম প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে হুম। প্রতি একক না হ্যাঁ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় সেটাই হচ্ছে সেই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। না, একটুখানি ভুল হয়ে গেল। আচ্ছা, অনেকটাই হয়েছে বাকি। দাঁড়া, আর কে বলবি? শোনো এবার। স্যার নীলাব্র তো পুরোটাই ঠিক বলেছে, ও জাস্ট ওই একক আয়তনের ওই জায়গাটা মিস তুই করে বল তোরটা, তুই ঠিক করে বল। ও আচ্ছা, ওটা হচ্ছে গিয়ে মানে কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য একক আয়তনে যে আয়তন প্রসারণ করা হয় তাকে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। হুম, তাহলে কি দাঁড়ালো? এই যে এইটা বাদ চলে গেছিল নীলাভ। একক উষ্ণতা বৃদ্ধিতে একক প্রাথমিক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয়, এটা হচ্ছে মূল ব্যাপারটা, জিনিসটা। এটা একক হবে, এটা একক হবে, আর এটা পড়ে থাকবে। একক আয়তন প্রাথমিক আয়তন, একক উষ্ণতা পরিবর্তন, আর তার জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনে। ঠিক আছে, তাহলে এর একক কি হবে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কেটে যাবে, তাহলে এটারও একক সেই একই হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর কেলভিন ইনভার্স। তো একক সেমই আছে আর মাত্রাও সেমই হবে, যে কোনো প্রসারণ গুণাঙ্কের তাই। ক্লিয়ার? এবার এখান থেকে যে কোশ্চেনটা শর্ট কোশ্চেনে আসে, সম্পর্ক আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা মনে রাখিস সম্পর্ক। আর এই সম্পর্ক বাদে এদের একটা অনুপাত আছে। এই অনুপাতটা কিভাবে আসে দেখ, 3 আর 2 এর লসাগু 6, তাহলে 6 আলফা ইকুয়াল টু, প্রত্যেকটা 6 দিয়ে যদি গুণ করিস তাহলে দেখবি এরকম একটা রিলেশন আসবে। তো এইভাবেও আসতে পারে, এটাও ঠিক, এটাও ঠিক। আর যদি অনুপাত বলে তাহলে হবে, অনুপাতটাও করে দিচ্ছে। অনুপাত হচ্ছে তোর আলফা, এখান থেকে দেখ লেখা যায় বিটা ইকুয়াল টু 2 আলফা, আর গামা ইকুয়াল টু লেখা যায় 3 আলফা। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু, আলফার জায়গায় আলফা থাকলো, বিটা ইকুয়াল টু কি তাহলে লিখলাম 2 আলফা, আর গামা ইকুয়াল টু কি 3 আলফা। তাহলে প্রত্যেকের মধ্যে আলফা কেটে গেল, 1 ইস টু 2 ইস টু 3, তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা, এটা হবে। খেয়াল থাকে জানো। আচ্ছা, পাশে লিখে দিচ্ছি, যে অপশনটার সঙ্গে তোদের গোলাবে এই অপশনটা দেবে কিন্তু, এই যে যেহেতু এখানে আছে 6 3 2, দেখবি এটাই প্রথম অপশন পাবি, 6 ইস টু 3 ইস টু 2। তোর বলতে ভয় লাগে, যেটা বলে দিই সেটাই ভুল করে দিয়েছি, এইটা কিন্তু রং, 1 ইস টু 2 ইস টু 3 হবে। ঠিক, ঠিক আছে, এটা লিখে দিই আবার এখানে, তোদের কোনো বিশ্বাস নেই, ভুল। তো এই গেল হচ্ছে 3 রকমের প্রসারণ গুণাঙ্ক কঠিনে, আর তাদের একক, মাত্রা, আর একটা ব্যাখ্যামূলক কোশ্চেন আর অনুপাত। আচ্ছা, এরপরে হচ্ছে তোর আছে তরল, এটা তো গেল কঠিনের। এরপরে হচ্ছে তরল আর গ্যাসীয়। তরলের প্রসারণ গুণাঙ্ক কেমন হয় দেখ, তরল আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় না। তরল ও গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় না, অনলি হয় হচ্ছে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। কেন হয় না, কেন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না, এটা যদি কোশ্চেনে দেয়, শর্ট ব্যাখ্যা কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেনে, কারণ কারণ হচ্ছে তোর তরল আর গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ হয় না। তরল আর গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ হয় না, তা দৈর্ঘ্য প্রস্থ যদি না হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি করে হবে? আর দৈর্ঘ্য প্রস্থ না হলে ক্ষেত্রফল বা কিভাবে হবে? ঠিক আছে, শুধুমাত্র আয়তন অধিকার করে থাকে বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। এবার দেখ আয়তন প্রসারণ গুণাঙ্ক কেমন তরলে, তরলের আবার আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই রকমের।
তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা আবার দু রকমের, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে আপাত। প্রকৃত তরলের প্রসারণ গুণাঙ্ক আবার আপাত তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে কিভাবে লেখা হয়? গামা দিয়েই লেখা হয়, এটাও গামা দিয়ে লেখা হয়। তাহলে পার্থক্য করব কি করে? পার্থক্য হচ্ছে এখানে লেখা হয় গামা আর, আর এটাতে বলা হয় গামা এ। হ্যাঁ, এটা মনে রাখিস, শুধু একটা মনে রাখিস, আর ফর রিয়েল। রিয়েল মানে কি? প্রকৃত, তার জন্য। আর গামা এ মানে হচ্ছে আপাত, ওর না জানলেও হবে। এ ফর অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে আপাত, না জানলেও হবে। গামা আর হচ্ছে প্রকৃত, আর গামা এ হচ্ছে আপাত তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের কাকে বলে? যদি বলে সংজ্ঞা একই থাকবে, আগের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছি সেই সংজ্ঞাই থাকবে, শুধু যখন প্রকৃত বলবো তখন প্রকৃত কথাটা উল্লেখ করতে হবে, আর যখন আপাত বলবো তখন আপাত উল্লেখ করতে হবে। আমি বলে দিচ্ছি, ধর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছি, তাহলে বলবি যে তরল পদার্থে, যেহেতু ওগুলো কঠিন পদার্থে হয়েছিল, তাহলে তরল পদার্থে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, ওটাও তাই ছিল, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে প্রকৃত প্রসারণ হয়, যেহেতু প্রকৃত বলছি তাই প্রকৃত প্রসারণ হয়। আর যদি আপাত বলে তাহলে আপাত প্রসারণ হয় বলবি, তাহলে তাকে কি বলবে? ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গামা আর। আর এটা বললাম না, শুধু এই প্রকৃতর জায়গায় কি হবে? আপাত হবে, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক। এখন প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কে দেখবি একটা এরকম অ্যাক্টিভিটি বলে চৌকো করে একটা পরীক্ষামূলক দেওয়া আছে বইতে, সবার বইতে এরকম একটা ছবি আছে, দেখবি এরকম একটা পাত্র আছে, একটা ফ্লাক্স, ফ্লাক্সটা একটা তার জালির ওপর বসানো আছে, একটা স্ট্যান্ড, আচ্ছা এইখানে আবার একটা বুনসেন বার্নার আছে, আর এর মধ্যে তরল আছে। দেখ কি ঘটনা ঘটে, এখানে একটা স্কেল আছে, যদিও একটা স্কেলিং করা আছে, এখানে তরল কতটা কি আছে সেটা দেখা যায়, এখানে একটা স্কেল করা আছে। এবার যখন তুই উত্তপ্ত করবি, উত্তপ্ত করলে কি হবে? তরলের প্রসারণ ঘটবে। এবার তুই দেখবি, এই জায়গাটা ভালো করে দেখ সবাই, যে প্রসারণ হওয়ার পর তুই দেখলি যে এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো। তাহলে এই যে প্রসারণটা হলো, এই প্রসারণটা কিন্তু আপাত প্রসারণ। কেন আপাত? আপাত প্রসারণ মানে হচ্ছে যেটা আর কি চোখে দেখছিস, প্রকৃত নাও হতে পারে সেটা, আপাত দৃষ্টিতে আমরা বলি না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এরকম, তো সেই ব্যাপারটা, যা এইটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। মানে মোটের উপর তুই জলটা এখানে এই লেয়ারে ছিল, এই জায়গায়, আর তুই উত্তপ্ত করলি, করার পর দেখলি এটা। কিন্তু অ্যাকচুয়ালি কি এইটুকুই প্রসারণ হয়েছে? যদি ভালো করে দেখিস তাহলে দেখবি না, কারণ প্রথমে ঘটনা যেটা ঘটেছে, প্রথমে পাত্রটা প্রসারণ হয়েছে। পাত্র যদি প্রসারণ হয়, যদি এই লেয়ার থাকে, পাত্র যদি প্রসারণ হয়ে বড় হয়ে যায়, তাহলে লেয়ার প্রথমে কি হবে? লেয়ারটা কমে যাবে। প্রথমে পাত্রে প্রসারণ হবে, প্রথমে পাত্রের প্রসারণ হবে, তারপরে গিয়ে তরলের প্রসারণ হবে। কিন্তু পাত্রে প্রসারণ তুই তো দেখতে পাচ্ছিস না, তুই দেখছিস যে তরলটা বাড়ছে কতটা সেটা। তা পাত্রে প্রসারণ প্রথমে ঘটবে, তারপরে গিয়ে তরলের প্রসারণ হবে। ঠিক আছে, এই জন্য বলছে যে প্রকৃত প্রসারণ মানে প্রথমে তরলটা যদি এখানে থাকে, ভালো করে দেখ, এখানে যদি থাকে প্রথমে কমে যাবে লেয়ারটা, এখানে চলে আসবে, যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে। এখানে হয়ে যাওয়ার পর তারপরে আবার তাপ দেওয়া হচ্ছে, তো তারপরে তরলের প্রসারণ হবে, তারপরে গিয়ে দেখলি এখানে গিয়ে থামলো। তুই আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এইটুকু হচ্ছে, এই যে এইটুকু, অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি এইটুকু প্লাস এইটুকু নিচের টুকু, এই দুটোই। ঠিক আছে, এই জন্য সম্পর্ক, এই সম্পর্কটা থাকে, মানে সম্পর্কটা হচ্ছে গামা আর
গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। কোনটা কি? গামা আর মানে হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ। গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা যোগ হয় পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা যোগ হয়। জি মানে গ্লাস মানে পাত্র এখানে। ক্লিয়ার? তাই সম্পর্কটা লাগে, এই সম্পর্কটা থেকে কোশ্চেন আসে। পরীক্ষাটা ওরকম ইম্পর্টেন্ট না, আসে না, কিন্তু সম্পর্কটা থেকে আসতে পারে। তাহলে তুই এটা লিখতে পারিস যে তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এই জন্য এখান থেকে একটা কোশ্চেন দেয় যে কোনটা নিজস্ব ধর্ম, শর্ট কোশ্চেন আসতে পারে, আর যদি কেন আসে তাহলে 2 নম্বরে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম নাকি আপাত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কেন? কারণ আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে পাত্রের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ পাত্রের উপর নির্ভর করে না, সেই কারণে ওটা নিজস্ব ধর্ম। এইটুকুই হচ্ছে ছিল তরলের প্রসারণ। আর এরপরে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ, এ যার সাউন্ড অন করা আছে অফ কর, কার জানি না, কার অন করা, সাউন্ড অফ কর। তো গ্যাসের আয়তন প্রসারণ এবার কাকে বলে দেখ। গ্যাসের একরকমই আয়তন প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ হচ্ছে, এই ক্ষেত্রে আবার দুটো তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। লেখা একই থাকবে, দেখ একটা সংখ্যা মুখস্থ করলে 3 জায়গায় কাজে লাগছে। একটা হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, প্লাস এবার হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। সব সংজ্ঞায় বেসিক জিনিস একই জিনিস, সংজ্ঞার মধ্যে লেখাও একই জিনিস, শুধু তরলের ক্ষেত্রে তরল বলবি, কঠিনের ক্ষেত্রে কঠিন বলবি, আর গ্যাসের ক্ষেত্রে গ্যাসের বলবি। কিন্তু গ্যাসে যে এক্সট্রা কথাগুলো লিখতে হবে সেটা একটু মাথায় খেয়াল রাখ, তাহলে সংজ্ঞা হয়ে যাবে। চাপ স্থির রেখে, এটা অন্য জায়গায় লেখা নেই। চাপ স্থির রেখে আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রা লিখবি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে। অন্যগুলোতে আমরা লিখেছিলাম শুধু 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বা একক উষ্ণতা বৃদ্ধিতে। এই ক্ষেত্রে তা বললে হবে না, এক্ষেত্রে শুধু লিখতে হবে যে 0 থেকে 1 ডিগ্রি। এরকম না যে 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, সেটাও তো 1 ডিগ্রি বৃদ্ধি হলো, কিন্তু সেটা লিখলে হবে না, 0 থেকে 1 ডিগ্রি হতে হবে। তাহলে 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, আর বাকি সংজ্ঞা একই, প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকেই বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে গামা পি দিয়ে লেখা হয়। ঠিক আছে, এখানে একটা বড় কোশ্চেন থাকে, সংজ্ঞা তো একই রকম, ঠিক আছে, এই গামা পি এর মান কত শর্ট কোশ্চেনে থাকে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা এটা প্রমাণ করো যদি বড় কোশ্চেনে দেয়, এইটা আসে। যদি বলি সেখানে শেখার একটু বড় কি এই জিনিসটাই শুধু চার্লসের সূত্র থেকে প্রমাণ করতে বলে গামা পি ইকুয়াল টু 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা প্রমাণটা দেখে নেন। স্যার এটা কি তোমার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের বল। মান? হ্যাঁ, সমস্ত গ্যাসের আয়তন এটা প্রসারণ কি গুণাঙ্ক মান এটা। গ্যাসের আয়তন? হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই এই মানটার কথা হ্যাঁ, এটা খুব বলছিলাম, কঠিন এই না, দেখ মানটা। আমি দুটো পার্টে বলছি। এই একটা চার্লসের সূত্র থেকে বের করব সূত্র। দেখ চার্লসের সূত্রে যেটা হচ্ছে গ্যাসের আচরণে, গ্যাসের আচরণ যারা পড়ে রেখেছি আগে দেখবি, খেয়াল করবে ওখানে এরকম লেখা ছিল ভি টি ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273, এরকম লেখা ছিল। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এখন তুই বললি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে তোর প্রাথমিক উষ্ণতা, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে অন্তিম উষ্ণতা। এক্ষেত্রে আমরা তাই নিয়েছি, 0 থেকে 1 নিয়েছি যেহেতু অন্তিম উষ্ণতা।
তাহলে সূত্রটা কিরকম দেখতে হবে, v1 হবে, t এর জায়গায় কি লিখবো 1, v0ই থাকবে 1 প্লাস t এর জায়গায় কি হবে, t তো কতটা উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল সেটা, তাই এদের বিয়োগফল কত 1 ডিগ্রি, তাহলে 1/273 এটা হবে, তাই তো। আচ্ছা এটা যদি হয় তাহলে v1 এটা যদি গুণ করে দিই, ব্র্যাকেট তুলে দিস, তাহলে হবে v0 প্লাস v0/273, এটা হবে। এইটুকু রেখে দে, এটা কিন্তু পেলাম আমরা চার্লসের সূত্র থেকে, আমি এখানে লিখে দিই চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে। এবার আমরা এই তাপের সাহায্যে মানে তাপ চ্যাপ্টারের থেকে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখ, এখান থেকে যেটা আমরা শিখলাম যে আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র, সেটা হচ্ছে গামা ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই v1 t2 মাইনাস t1 এরকম শেষ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে গামা আমরা বলছিলাম এই ক্ষেত্রে গামা p বললাম, এর ক্ষেত্রে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক একটু আলাদা করার জন্য। v2 কত, v2 তো v, এই যে এখানে প্রাথমিক আয়তন কত এটা লিখে দিই, প্রাথমিক আয়তন v0, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, আর অন্তিম আয়তন কত, অন্তিম আয়তন হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, তাই v1, তাই লিখেছি এখানে, এই যে অন্তিম আয়তন ছিল সেখানে v1 লিখেছিলাম, তাহলে এই ক্ষেত্রেও তাই লিখবো, এই জায়গায় কি লিখবো v1, এটা খেয়াল রাখি পরে আবার কোশ্চেন করবি যে v2 v1 কি করে হয়ে গেল, এটা হচ্ছে সূত্র, মেন সূত্র। আর এখন যেটা লিখছি সেটা হচ্ছে এই যে প্রাথমিক আয়তন এটা v0 আর অন্তিম আয়তন v1 যেহেতু নিয়েছি, কারণ 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়িয়েছে সেই কারণে, তাহলে v2 এর জায়গায় v1 হবে আর v1 এর জায়গায় কি হবে v0 হবে, প্রাথমিক কি হবে v0, আর t2 মাইনাস t1 কত হবে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ইনটু 1, তাহলে যদি কোনাকুনি গুণ করিস করলে কি হবে v1 মাইনাস v0 গামা p v0 এটা আসছে, তাহলে v1 ইকুয়াল টু কি হবে, এটা এপাশে চলে গেলে প্লাস হয়ে যাবে v0 প্লাস গামা p v0 এরকম এসছে। এবার একটু খেয়াল কর যে চার্লসের সূত্র থেকে এসেছিল এটা, আর তাপের এই চ্যাপ্টার থেকে শিখলাম এটা, তাহলে দেখ v1ই আছে এখানে, v0 এখানেও v0 এখানেও v0, তাহলে এখানে গামা p এটা, এখানে কি আছে 1/273, তা তোরা যখন লিখবি এর ভাষায় বাংলায় লিখতে হবে কিন্তু, ধর এটা 1 নম্বর ইকুয়েশন দিলি, এটা 2 নম্বর, তাহলে এই 1 আর 2 তুলনা করলে কি হয়, সমীকরণ তুলনা করলে পাওয়া যায়, লাস্টে যেটা লিখতে হবে করে গামা p ইকুয়াল টু 1/273, এইটাই প্রমাণ করতে পারো, কঠিন কিছু না, এটা শুধু দেখে নে একবার, না বুঝিস বল, এখনই বলে দিচ্ছি। একটা চার্লসের সূত্র থেকে v1 ইকুয়াল টু v0 1 প্লাস এই v0/273 এনেছিস, আর এখান থেকে তুই গামা p দিয়ে বের করেছিস, দিয়ে দুটো তুলনা করলে গামা p ইকুয়াল টু 1/273, এইটুকুই। আর বেশি নেই, আর দুটো টপিক আছে, দুটো টপিক হলে শেষ। দেখে নে বা যে যার বইতে দেখে নিতে পারিস, এইটুকু। এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পর্যন্ত। কারো কোনো প্রবলেম, কেউ তো কোনো রেসপন্সও করিস না, শুনছিস না ঘুমাচ্ছিস তোরা কে জানে, ক্লাস করে না অর্ধেক জন। আচ্ছা সবার না, কমেন্ট কর, হ্যাঁ কমেন্টটা তো দেখতে পাচ্ছি কেউ বলতে, বাকিরা আচ্ছা সবাই কমেন্ট কর তো দেখি কারা কারা শুনছিস অ্যাকচুয়ালি, কমেন্ট যারা করবি না এদিকে অন আছিস তাদের অবস্থা পরের দিন দেখিস, যেগুলো ক্লাস করিস নি সেগুলো তো মার খাবে, আর যেগুলো
ক্লাসে জয়েন করে ক্লাস করেছিস সেগুলো আরো বেশি মাখাবে। ওখানে দেখ একটা ইনবক্স আছে অনিন্দিতা, একটা বক্স সাইন আছে, মেসেজ বক্স সাইন, ওর মধ্যে গেলেই দেখতে পাবে। আমি মোবাইলে কেমন দেখতে আমি জানি না কেমন দেখতে লাগে, শুনছি। আচ্ছা কি ঠিক আছে, কালকে দেখবো তুই কি শুনেছিস। তো থাক, তোর কমেন্ট করতে হবে না বাবা, আমি জানি না মোবাইলে কোথায় আছে কোন খুঁজে পাচ্ছি। হয়েছে, এবার তাহলে পরেরটায় যাবো, কারো কোনো প্রবলেম নেই যখন। এবার হচ্ছে তোর খুব খুব ইম্পর্টেন্ট যেটা, তাপ পরিবাহিতাঙ্ক। আসবেই আসবে, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা না হলে একক, একক তো আরো ইম্পর্টেন্ট, দেবেই আর কি, দিয়ে থাকে। তাপ পরিবাহিতাঙ্ক, আচ্ছা এটাকে কি দিয়ে লেখা হয়, কে দিয়ে লেখা হয়, স্মল, তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। ধর একটা এরকম মোটা শীট নিয়েছিস বা পাত নিয়েছিস, যার এই পৃষ্ঠের উষ্ণতা θ1 আর ওই পৃষ্ঠের উষ্ণতা ধর θ2, মানে এদিকে টেম্পারেচার θ1, ওদিকে টেম্পারেচার θ2, তাহলে θ1 ধরে নে θ2 থেকে বেশি, তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে, এদিক থেকে ওই দিকে যাবে, যেহেতু এদিকে উষ্ণতা বেশি। আর বলেছে ধর এই যে এই পাতটার বইয়ের মতন ভাব, এটার ধর বেধ ডি, আর এর একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এ। আচ্ছা কোনটা কি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বেধ, এটা হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, আর যত পরিমাণ তাপ যাচ্ছে সেটাকে আমরা কিউ দিয়ে লিখলাম, এটা হচ্ছে কি লিখবো, উৎপন্ন পরিবাহিত তাপ, ধর পরিবাহিত তাপ। এটাও কি, এটা হচ্ছে উষ্ণতা, এটা উষ্ণতা, এটা উষ্ণতা, এক দুই পৃষ্ঠের উষ্ণতা, ঠিক আছে। তো এই কতটা তাপ যাবে, কিউ পরিমাণ তাপ যাবে, এটা কিসের কিসের উপর নির্ভর করে, এটাও কোশ্চেন আছে, কিসের কিসের উপর নির্ভর করে, নির্ভর করে হচ্ছে উষ্ণতার পার্থক্যের উপর, θ1 মাইনাস θ2, মানে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণ তাপ যাবে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে। তুই বইয়ের কথা ভাব, তোদের যে সহায়িকার বই বা যে কোনো বইয়ে এক পৃষ্ঠে ধর তাপমাত্রা যা, আর এক পৃষ্ঠে তাপমাত্রা যদি আরো বেশি হয়, তাহলে তাদের মধ্যে যে পার্থক্যটা যদি বেশি হয়, তাহলে এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে তাপ বেশি যাবে। আর ক্ষেত্রফলের উপর নির্ভর করে, যদি বড় বই নিস আকারে, তাহলে তোর তাপমাত্রা এই তাপটা বেশি যাবে। আচ্ছা এটা তো বলতে দেখি যে বেধ বেশি হলে তাপ বাড়বে না কমবে, বেধ মানে হচ্ছে এই চওড়াটা, এই চওড়াটা বেশি হলে তাপ বেশি যাবে না কম যাবে, কি মনে হয়? তাপ কম যাবে। কম কম যাবে, কম কম একদম যাবে। হ্যাঁ। তাহলে ব্যস্তানুপাতিক না, এগুলো তো সমানুপাতিক হলো, উপরে লিখলাম, তাহলে ব্যস্তানুপাতিক কিভাবে লেখা হয়, 1/d, ঠিক আছে। তাহলে উৎপন্ন তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে এখানে, এক হচ্ছে প্রথমে উষ্ণতার পার্থক্য, লিখে দিই উষ্ণতার পার্থক্য, তারপরে কিভাবে নির্ভর করে, সমানুপাতিক, ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, আর বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর একটা হচ্ছে কত সময় ধরে ধর তাপ পরিবাহিত হচ্ছে, ধর এটাকে আমরা লিখলাম টি, টিটা হচ্ছে সময়, কত সময় ধরে, কেউ 5 মিনিট তাপ দিল আর কেউ 5 ঘন্টা ধরে তাপ প্রবাহিত করলো, তাহলে তাপের সঙ্গে এই সময়ের সঙ্গে কি হবে, সমানুপাতিক। তাহলে এই বিষয়ের উপর নির্ভর করে। তাহলে একসঙ্গে যদি লিখিস তাহলে কি লিখবি, কিউ সমানুপাতিক θ1 মাইনাস θ2 ইন্টু এ ইন্টু টি বাই ডি। একসঙ্গে ভেদে যৌগিক ভেদে যদি লিখিস তাহলে কি হবে, একসঙ্গে এরকম কিউ, তাহলে কিউ সমানুপাতিক আছে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে, একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা আর বাকি যা থাকে সে তো থাকেই, এ
টি বাই ডি, ওই ধ্রুবকটাকেই বলে হচ্ছে কে, এই যার জন্য পড়া, এইটাকেই বলে হচ্ছে তোর তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে আগের মতন এর সংজ্ঞা তাহলে কিভাবে পড়বি, তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাহলে যেটা চাওয়া হয়, যেরকম অঙ্কে এক্স বের করতে গেলে সেটা কি করিস, বাঁ দিকে রাখিস, তাহলে কে ইকুয়াল টু বাকিগুলো ডান দিকে নিয়ে আয়, কে ইকুয়াল টু তাহলে কি হবে, কিউ ইন্টু ডি বাই থিটা ওয়ান মাইনাস থিটা টু এ ইন্টু টি, এটা আসবে। তাই তো? তাহলে এবার সংজ্ঞা বলতে গেলে আমরা বলেছিলাম যে এক্সট্রা টার্ম গুলো, বিশেষ করে আমি নিচে এগুলো বলতাম, ওপরে কিছু থাকতো না বলে, এক্সট্রা টার্ম গুলো তোর একক করতে হবে। তাহলে এখানে এক্সট্রা টার্ম কি কি আছে দেখি, থিটা ওয়ান মাইনাস থিটা টু, এটা আমাদের আন্ডারে আছে, তাহলে এটাকে ওয়ান বলবো, এটাকে ওয়ান বলবো, এটাকেও ওয়ান বলবো, আর এই যে বেদ এটা উপরে থাকলো, এটাও যেহেতু এক্সট্রা, এটাকে ওয়ান বলবো। এই সবগুলো যদি ওয়ান হয়ে যায় তাহলে কে ইকুয়াল টু কি আসবে, কিউ। এইটাই বাংলায় তুই বললে তুই সংজ্ঞা হয়ে যাবে। যেরকম বলবি যে ধর একক বেদ, এটা তো প্রথমে কি একক বেদ, তাহলে একক বেদ একক ক্ষেত্রফল বিশিষ্ট বা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, একক বেদ একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এরকম কোন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠে, মানে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠের এদের যদি উষ্ণতার পার্থক্য, এই যে উষ্ণতার পার্থক্য যদি এক হয়, একক হয়, এবং একক সময় ধরে যে তাপ পরিবাহিত হয় তাকে কি বলে, তাপ পরিবাহিতাঙ্ক। আবার বলছি সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, একটু কঠিন মনে হবে প্রথম দিকে, কিন্তু এই সূত্র ধরে পড়বি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে একক, তাহলে একক বেদ একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একক উষ্ণতার পার্থক্য এবং একক সময় ধরে যে পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে লম্বভাবে পরিবাহিত হয় তাকে বলে হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এবার সংজ্ঞাটা সবাই পড়ে নে একবার, যার যা বই একবার সংজ্ঞাটা পড়ে নে, তাহলে সহজ লাগবে, না কিন্তু পরে ভুলে যাবে। এবার কারো কোনো প্রবলেম থাকলে বল, তারপরে সংজ্ঞাটা আসে ইম্পর্টেন্ট। তাহলে স্থিতাবস্থায় মানে কি স্থির অবস্থাতে বোঝায়? না না, ওটা বলে দিচ্ছি পরে, লিখতে হবে ওটা যদিও স্থিত অবস্থায়। দাদা স্থিতি অবস্থায় নাকি স্থিতাবস্থায়? স্থিত অবস্থায়। এই এক্সট্রা টার্ম গুলো একটু লিখতে হবে, আমি ওগুলো বুঝিয়ে দিচ্ছি, ওগুলো এক্সট্রা টার্ম, তুই এর মূল জিসটা আগে বুঝে নে যেটা। হয়েছে সবার পড়া? বল এবার কারো কোনো প্রবলেম, একটা ওয়ার্ড পেলো ওই ওয়ার্ডটা লিখতে হবে, হ্যাঁ ঠিকই, স্থিত অবস্থায়। কারো কোনো বক্তব্য নেই তাই তো? বলতো দেখি সংজ্ঞাটা, কারো যদি কোনো বক্তব্য নেই, এত যদি সব বুঝে যাস। বাহ, এই তো ঘুম শুরু হয়ে গেছে অটোমেটিক। ধ্রুব বল দেখি, ধ্রুব শুনছিস, বল। ধ্রুব বল। যা এদের ঘুম। আয়রন স্পাইডারটাকে সন্দীপ না? স্নেহা বল।
কেউ শুধু অন করে রেখে দিয়ে শুন। মাইকই অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো আর বাকিদের কি বলবি বল, শৈলী বল। বলবো? বল বল দেখি হ্যাঁ। কোনো পদার্থের বলবো? আচ্ছা ও বলুক, ওই অনিন্দা বলুক। কোনো আচ্ছা, পদার্থের একক বেদ আর হুম। একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত একটি পাতের দুটি বিপরীত পৃষ্ঠে যেই উষ্ণতার যে পার্থক্য। পার্থক্যটা হয় হুম। সেটা আম, একক মানে হলে একক পৃষ্ঠের উপর লম্বভাবে যখন একক সময়ে যে তাপ পরিবাহী হয় তাকে বলে ওই পদার্থের তাপের পরিবাহিতাঙ্ক। শৈলী বল। পদার্থের একক ঘনকের দুই বিপরীত তলের উষ্ণতার পার্থক্য যদি 1 একক হয় হুম। এবং ওই ঘনকের ক্ষেত্রফল 1 একক যুক্ত হলে আর বেধ 1 একক হলে একক সময় ধরে উষ্ণতর তল থেকে শীতল তর তলে যে তাপ প্রবাহিত হয় তাকে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক বলে। তাপ পরিবাহিতাঙ্ক বল। তো এই গেল। এবার যদি বলি এর একক, তাহলে কি হবে এককটা? দেখ একক হবে, আমি আবার লিখছি এখানে শোনো না। কে ইকুয়াল টু কি ছিল? কিউ ইন্টু ডি বাই θ1 মাইনাস θ2 এ ইন্টু টি। তাহলে প্রত্যেকের একক বসা। কিউ এর একক কি? সিজিএস এ ক্যালোরি। ডি মানে কি? বেদ, সেন্টিমিটার। θ1 মাইনাস θ2 মানে কি? ডিগ্রি সেন্টিগ্রেড। ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। আর এটা মানে সময়, সেকেন্ড। তাহলে একক কি হবে? একটা সেমি কেটে গেল, একক হবে ক্যালোরি। আর কি? আর সব ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেমি ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা হবে। আর এসআই তে যদি বলিস তাহলে কি হবে? এটা তখন হবে জুল, কেলভিন ইনভার্স, মিটার ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এটা সিজিএস, এটা এসআই। ঠিক আছে। এবার এসআই তে না এটা বাদ দিয়েও আরেকটা পাবি, সেটা হচ্ছে, আমি একটু সাজিয়ে লিখছি, এই জুল আর সেকেন্ড ইনভার্স এটা আগে লিখলাম, আর কেলভিন ইনভার্স আর মিটার ইনভার্স পরে লিখলাম। জুল পার সেকেন্ড এটা কি জিনিস জানিস? জুল পার সেকেন্ড মানে হচ্ছে কার্য বাই সময়, মানে হচ্ছে ক্ষমতা। এটা 9 এর কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পড়ানো হয়। জুল পার সেকেন্ড, তাহলে এটার একক হচ্ছে ওয়াট, তাই ডাব্লু, কেলভিন ইনভার্স, মিটার ইনভার্স। তো এটাও পেতে পারিস, এটাও এসআই তেই। তাহলে এটা আর এটা এসআই। ঠিক আছে। আচ্ছা পাশে লিখে রাখ, এটা পরের দিনে যা পড়া তা শুনো। হোমওয়ার্ক হচ্ছে কে মানে পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করে দেখাবে। মাত্রা 9 এ শিখেছি, মাত্রা নির্ণয় করে দেখাবে, নির্ণয় করে দেখাতে হবে। এটা টাস্ক। আচ্ছা স্থিতি এগুলো অবস্থা। শুধু খাতায় লিখতে হবে। স্থিতি অবস্থা মানে হচ্ছে তোর কোনো একটা, ধর এই যে পাতটা নেওয়া হয়েছে, এই পাতে যখন এই পাশে তাপ দেওয়া হচ্ছে, ওই পাশে যখন তাপটা আসছে, এই প্রথম অবস্থায় তাপ যে একই হারে প্রবাহিত হয় তা না। একটা সময় পরে গিয়ে দেখা যায় যে এই যে হারে তাপ এই পাতে যাচ্ছে, ঠিক সেই একই হারে পরের যে অংশ, সেই অংশে পরিবাহিত হয় আর কি। তো এই একই হারে যদি পরিবাহিত হয় প্রত্যেকটা অংশে, তাহলে তাকে সেই অবস্থাটাকে বলে স্থিত অবস্থা। তাই স্থিত অবস্থায় এটা ক্যালকুলেট করা হয়। তার আগের অবস্থা মানে স্থির পূর্ব অবস্থার ক্ষেত্রে বলা হচ্ছে না, কারণ সেক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম তাপ পরিবাহিত হয় প্রথম অবস্থার দিকে। সেই অবস্থার কথা বলা হচ্ছে না, যখন তাপ পরিবাহিত হয়ে একটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে, তারপরের অবস্থাকে বলা হচ্ছে। ঠিক আছে, ওই অবস্থাটাকে বলে স্থিত অবস্থা। সংজ্ঞা লেখা আছে দেখবি বইতে, পড়ে নিবি। আর একটা টপিক বাকি হলে আপাতত শেষ তাপ। সেটা হচ্ছে এই তাপীয় রোধ আর তড়িৎ রোধ, এটার মধ্যে সম্পর্ক। তাপীয় রোধ পড়িনি আগে, নতুন করছি, আর এটা ভার্সেস লিখি। আর তড়িৎ রোধ এটা আমরা পড়েছি চলতড়িৎ চ্যাপ্টারে, যেটাকে আমরা ওহম বলি, আর দিয়ে লিখি সেটা। তো এটা আমি দুপাশে এরকম পার্থক্যের মতন করে দেখাই। দেখ তড়িৎ রোধ মানে
আমরা ভি ইকুয়াল টু আই আর পড়েছি, এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র ভি মানে কি, বিভব প্রভেদ, তার মানে এটাকে আমরা লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান আই আর। আই ইকুয়াল টু কি লেখা যায়, ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। যদি যারা ক্লাস করেছি চলতরিতে, আশা করি তো মনে থাকা উচিত। আই মানে কি, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, এটা মানে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার সংজ্ঞা ছিল যে একক সময়ে যত আধান প্রবাহিত হয়, এটা হচ্ছে আধান আর এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বিভব প্রভেদ। আমি উপর লিখে দিচ্ছি কোনটা কি জিনিস, আর নিচে হচ্ছে এটা রোধ। কোন রোধ, যেহেতু তড়িৎ তাই তড়িৎ রোধ, তড়িৎ রোধ হলো। তাহলে আধান বাই সময় ইকুয়াল টু বিভব প্রভেদ বাই তড়িৎ রোধ, এটা চলতরিৎ চ্যাপ্টারে ওহমের সূত্র থেকে পাই, ঠিক আছে। আর এখান থেকে কি পাবো দেখি, এখানে যে সূত্রটা লেখা হলো এখন, কিউ ইকুয়াল টু লেখা হলো কে ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এ ইন্টু টি বাই ডি, এরকম লেখা হয়েছে সূত্র একটু আগে। তাহলে এখানেও যদি আমি এই টিটাকে এপাশে নিয়ে যাই, তাহলে কিউ বাই টি লেখা হয় ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এ ইন্টু বাই ডি। এবার তুই জোর করে এই কে আর এটাকে নিচের দিকে নিয়ে আসলি, তাহলে কি হবে, কিউ বাই টি ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস থিটা টু উপরে থাকলো আর নিচে থাকবে ডি বাই কে এ, এটা থাকলো। এবার দেখ এটার মতন দেখতে লাগছে কিনা, এই পাশের সূত্রটার মতন, এখানে দেখিয়ে দিচ্ছি এই সূত্রটার মতন দেখতে লাগছে কিনা। এইখানে কিউ মানে কি, এখানে কিউ মানে হচ্ছে তাপ, যেহেতু এখানে তাপ পরিবাহিত হচ্ছে। এইখানে কিউ মানে কি, এখানে কিউ মানে হচ্ছে আধান, যেহেতু এখানে আধান পরিবাহিত হচ্ছে। কার সাপেক্ষে হচ্ছে, সময়, এখানেও সময় একই আছে। আচ্ছা, এখানে তাপ যে পরিবাহিত হবে, কি করে বুঝবি তাপ পরিবাহিত হবে, সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য থাকলে। উষ্ণতা এক থাকলে তাপ পরিবাহিত হয় না, উষ্ণতা আলাদা হলে, উষ্ণতার পার্থক্য হলে তবেই তোর তাপ পরিবাহিত হয়। তাহলে এইখানে এইটাকে কি লিখবো, উষ্ণতা পার্থক্য, মানে এখানে উষ্ণতার পার্থক্য যে কাজ করছে, এখানে বিভব প্রভেদ সেই কাজ করছে। তাহলে এই নিচে যেটা থাকবে, দেখ এই পোর্শনটা, এইটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, এখানে এটা ইকুয়াল টু এটা, তাহলে বাকি পড়ে থাকলো কি, এইটা আর এখানে এটা, তাহলে এই দুটো সেম হবে, সেম ক্যাটাগরির হবে। তাই এটাকে ওরা নাম দিল যে আর, এখানে টি বা এইচ যা কিছু লিখতে পারিস, এক একটা বইতে ওরকম লেখা আছে, এটাকেই বলছে তখন তাপীয় রোধ। যেহেতু ওখানে তড়িৎ রোধ, তাই এটা তাপ চ্যাপ্টার হচ্ছে, তাই তাপীয় রোধ। তাহলে তাপীয় রোধ ইকুয়াল টু কি হবে, ডি বাই কে, এইটা আসলো ওখান থেকে। তাই এটা কোশ্চেনে যদি দেয় যে এরকম সাদৃশ্য দেখিয়ে তুলনা করে বলো যে তাপীয় রোধ ইকুয়াল টু কি, তাহলে হবে এটা, ঠিক আছে। এবার তাপীয় রোধের একক মাত্রা এগুলো একটু পড়ে নিবি, করে দেখবি নিজেরা যেভাবে একক মাত্রা শিখিয়েছি, না পারলে তাহলে বলিস। আমি একটু কোশ্চেনে যাই, কয়েকটা কোশ্চেন মাধ্যমিকে এসছে দেখি লাস্ট ইয়ারে কি কি এসছে, তার থেকে সেগুলো বলে ছেড়ে দিচ্ছি। এখানে মাত্রা একক আমি লিখে রাখছি, এগুলো একটু করবি, মাত্রা একক এগুলো আসে কিন্তু তাপীয় রোধের। টপিক এখানে শেষ, এবার কোশ্চেনের থ্রু দিয়ে পড় পুরোটা, তারপরে যেগুলো যেগুলো আটকাবে সেগুলো বলবি, বুঝলি সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে এইটুকুর মধ্যে বল, তারপরে আমি কোশ্চেন বলছি কোন সালে কি কি এসছে। আচ্ছা 17 সাল সামনে পেয়েছি, 17 সাল বলছি আগে। 17 সালে এসেছিল হচ্ছে শর্ট কোশ্চেনে যে কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে, 2017 এসেছিল। কোশ্চেন লিখছি না, অপশন বলছে যে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদানের প্রকৃতি। কি অ্যান্সার হবে, উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ আর উপাদানের প্রকৃতি। তাপ ধাতুর পরিবাহিতাঙ্ক যেটা বলেছে, মানে তাপ পরিবাহিতাঙ্ক,
ওটা এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম, যেটা লোহার যদি হয় বা তামার যদি হয় সেগুলো আলাদা আলাদা হবে। তার মানে উপাদানের প্রকৃতির উপর ডিপেন্ড করে, আর এইগুলোর উপর তো ডিরেক্ট ডিপেন্ড করে না। ঠিক আছে, এইগুলোর উপর ডিরেক্ট ডিপেন্ড করে না। এগুলোর উপর কে ডিপেন্ড করে? এগুলোর উপর হচ্ছে কিউ ডিপেন্ড করে। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে এই যে লিখেছিলাম, এই যে কিউ, এটা হচ্ছে পরিবাহিত তাপ, এটা ডিপেন্ড করে, কিন্তু কে ডিপেন্ড করে না। পরিবাহিত তাপ, পরিবাহিত তাপ। তারপরে কোশ্চেন ছিল, ওটা এমসিকিউ ছিল, তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম? এই যেটা বলছিলাম এটা এসেছিল, কোনটা নিজস্ব ধর্ম? তো উত্তর কি হবে? প্রকৃত। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। প্রকৃত। তারপরে এসেছিল তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এসআই একক যেটা দেখালাম ওরকম লিখে দিতে পারিস, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা এই যে এটাও লিখতে পারিস বা এটাও লিখতে পারিস, একই রকম। এই ছিল শর্ট কোশ্চেন। আর বড় কোশ্চেনের মধ্যে ছিল 2+1, যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তার মানে এখানে এটা কোশ্চেন এসেছিল যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কোথায় পড়লাম, এই যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে চেয়েছিল। আর তার সঙ্গে 1 নম্বরের শর্ট কোশ্চেন ছিল যে গামা পি এর মান কত, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা লিখলেই হয়ে গেল 2+1। এই ছিল কোশ্চেন। 18 সালে কোশ্চেন এসেছিল যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? তা যে কোনো প্রসারণ গুণাঙ্কের এককই হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড অথবা পার কেলভিন। ওকে, এটা এসেছিল। আর একটা সত্য মিথ্যা এসেছিল যে তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। আবার বলছি, কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। মিথ্যা। মিথ্যা হবে না? আপাত প্রসারণ নির্ভর করে। আরেকটা যেটা বলিনি, এটা এটা এই প্রথমে যখন স্টার্ট করবি তখন দেখবি কিছু যে কোনো বইয়েরই চ্যাপ্টারের শুরুতে দেখবি লেখা আছে এই বিভিন্ন লোহা, তামা বা বিভিন্ন রকম ইনভার বলে একটা আছে দেখবি। হ্যাঁ, ওই ইনভার যে আমরা পড়ছিলাম না ইয়েতে, এই ধাতুবিদ্যায়, ওখানে দেখবি লেখা আছে ইনভার হচ্ছে উষ্ণতা পরিবর্তনে দৈর্ঘ্য প্রসারণ কম হয়। তো এখানে কোশ্চেন এসেছিল যে লোহা, ইনভার, তামা এর মধ্যে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটা? সেটা হবে, অ্যান্সার হবে ইনভার। আচ্ছা, 19 সালে এসেছিল কঠিনের কত রকম প্রসারণ গুণাঙ্ক হয়? কঠিনে কত রকম প্রসারণ গুণাঙ্ক হয়? এটা শর্ট কোশ্চেন এসেছিল, এটা একেবারে ইজি দিয়েছিল। কত রকম হবে কঠিনে? 3 প্রকার। ওই সালে বড় কোশ্চেন এসেছিল তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻16 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? যেটা তোদের বইতে আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, ওই টাইপের। এই তো এই ঘুরিয়ে ফিরে এই কোশ্চেন এসেছে লাস্ট দাদা, ইয়ারে। হ্যাঁ বল। বলছে আদর্শ তাপ অন্তরক কাকে বলে? কি আদর্শ তাপ অন্তরক? আদর্শ পাত অন্তরক? তাপ তাপ। ও আদর্শ তাপ অন্তরক। আদর্শ তাপ অন্তরক মানে হ্যাঁ। অন্তরক মানে যে তাপ পরিবহন করে না। তাপ পরিবাহিত সব থেকে বেশি যার, তার হচ্ছে আদর্শ পরিবাহী। আদর্শ পরিবাহী বলে হয় না যদিও। আর তার উল্টোটা মানে যে পরিবহন করেই না একেবারে, তারে বলে আদর্শ তাপ পরিবাহী অন্তরক। ও। হ্যাঁ, এরকম সব থেকে বেশি তাপ পরিবাহিতা কার? কার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। শুনছি সবচেয়ে বেশি তাপ পরিবাহিতা কার জানিস? রূপো। আচ্ছা, যদি ধাতুর মধ্যে বলে তাহলে রূপো, আর যদি ওভারঅল বলে তাহলে হীরা। এটা একটু খেয়াল রাখিস, এটা দেয় কোশ্চেনে, কিন্তু ওই রূপো হীরা দুটোই অপশনে থাকে। যদি ধাতু মানে কোশ্চেনের উপর খেয়াল করবি, যদি ধাতু বলে তাহলে হচ্ছে রূপো, আর হীরা তো অধাতু। আর সব মিলিয়ে যদি বলে, কোনো কিছু যদি না বলে তাহলে উত্তর হবে হীরা। বল এবার। এই মোটামুটি এই ছিল, এবার একটু পড়, বই পড়। আর এই কোশ্চেন দেওয়া আছে না তাদের আগে?
হ্যাঁ বল, কোশ্চেন দেওয়া আছে তাপে? হ্যাঁ কেউ তো বল, গ্রুপে তো দেওয়া ছিল তো মনে হয়। আগের বার কাদের পরীক্ষা হলো ফার্স্ট ইউনিটে? স্যার এই ফার্স্ট টার্ম পরীক্ষার সময় দিয়েছিলেন আপনি। হ্যাঁ দেওয়া আছে তো গ্রুপে, তাহলে ওই স্যার না আমাদের না গ্রুপে আমাদের দেওয়া গ্রুপে দেওয়া নেই। দেওয়া নেই তাহলে? সৌনব দেখ তো, দেখিস তো, যদি পেয়ে যাস তাহলে আমার একটু রিসেন্ড কর তো। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি, যদি পাই আমি তাহলে আপনাকে হ্যাঁ যদি পাঠিয়ে পেয়ে যাস, আর না পেলেও বলে দিস, তাহলে আমি দেখছি। বল এবার কার কি বক্তব্য। আচ্ছা এটা দিচ্ছি। এটা ঠিক পিকে। আছে। আর মোটামুটি এইটুকুই শেষ। এবার কার কোনো কোশ্চেন থাকলে শুনছি, আর না হলে ঘুমিয়ে পড়তে পারিস সবাই, অনেক ক্লাস স্যার করেছিস। বলছি, হ্যাঁ বল, দেখি কতজন আছে এখন। লোহার আস দৈর্ঘ্য হ্যাঁ হ্যাঁ লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 ইন্টু 10⁻⁻5 হ্যাঁ পার ডিগ্রি হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে কত? আচ্ছা দাঁড়া এটা বলে দে। হ্যাঁ টুকরো কয়েকটা জিনিস বাকি আছে। যে, আহ, দেখ আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা একটা রিলেশন বললাম। হ্যাঁ তোর ওই কোশ্চেনে আসার আগে আমি যদি বলি যে আলফা যদি, রাফলি আমি বলছি, যদি 5 হয় তাহলে বিটা কত হবে? 10 হবে না? বিটা মানে কি? মানে এই 10 কোণা হবে করে তাহলে 10। 2 আলফা। আর গামা মানে কি? হ্যাঁ, 3 ইন্টু 2 আলফা। হবে। আর গামা মানে কি আর হবে? কি 3 5 হবে? 15। তোরও যা কোশ্চেন দেওয়া আছে সেরকমই হবে। বিটা জিজ্ঞাসা করলে 2 গুণ করে দিবি, আর গামা জিজ্ঞাসা করলে 3 গুণ করে দিবি, যা অ্যান্সার আসবে তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলি? হুম, ঠিক আছে। দাদা বল। বলছি ওই তোমার কি বলে, ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি তোমার ডিগ্রি সেলসিয়াস কথাটা উল্লেখ করতে হবে? হ্যাঁ মানে এবং এক 0 বাই থেকে 0, 273। হ্যাঁ ওটা তো একক পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর মধ্যে সংজ্ঞার মধ্যেও 0 থেকে 1 ডিগ্রি লিখতে হবে, না নাম্বার কেটে নেবে। কারণ এর কারণটা বলছি, এটাও আসে ওরকম কোশ্চেন দেওয়া আছে দেখবি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে কেন, অন্যগুলো তো নেই। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যেরকম বিহেভ করবে 0 থেকে 1 ডিগ্রিতে, গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের তো আয়তন অনেক বড় হয়, তো মানে একই ভরের ক্ষেত্রে আয়তন অনেক বেশি জায়গা জুড়ে থাকে, যেহেতু মলিকুলগুলো অণুগুলো অনেক দূরে দূরে থাকে। তার জন্য ওই সামান্য চেঞ্জে, ধর 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি যেরকম চেঞ্জ দেখাবে, 50 ডিগ্রি থেকে 51 ডিগ্রি আলাদা চেঞ্জ দেখাবে। ওই জন্য ওরা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে 0 থেকে 1 ডিগ্রিতেই তোমার মাপা হবে, নাহলে এক একজন এক এক রকম মাপবে, তাহলে এক এক রকম ফলাফল আসবে। এই কারণে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে। পেয়ে যাবে বই, সবাইকে পেয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্ত রায়ের বইটাতে না লেখা আছে যে মানে হুম। 1/273 ভগ্নাংশটা হলো স্থিরচাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওখানে হুম। তোমার ডিগ্রি সেলসিয়াসের উল্লেখ করে দেয়নি। মানটা 1/273 তো বলছে। আর যদি বলিস মানের সঙ্গে বাড়ি আর একক সমেত যদি দেখিস, তাহলে তুই যখন প্রমাণ করবি তখন তো 1/273ই আসবে, আর যখন অ্যান্সার লিখবি বা লিখবি তখন পার ডিগ্রি সেন্টিগ্রেড লিখবি। ও আচ্ছা দেখে, আচ্ছা। আমি সুধান্ত বইটা দেখবো কোন। আরে আগের দিন এটা কি বলছিলি জানো, সিদ্ধার্থ বইটা কি এটা জানো, আগের দিন পড়ানোর সময় বললাম যে দেখে, হ্যাঁ কি জানো ওটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ধাতু বিদ্যাতে তোমার ওই যে রাসায়নিক সক্রিয়তা শ্রেণীর যে ও আচ্ছা চ্যাপ্টার আচ্ছা, আছে হ্যাঁ না হ্যাঁ ধাতু ওটা ওটা বিদ্যায়। ওটা একটু পাঠাস তো একটু, মানে তুই এটা হোয়াটসঅ্যাপ করে রাখিস, আমি একটু দেখে রাখবো পরে। ওই জায়গাটা একটু আচ্ছা হোয়াটসঅ্যাপ করে রাখিস, পরে ভুলে যাবো। হ্যাঁ, আর ওই তুমি ওই চলতরিতে চ্যাপ্টারের থেকে ওখানে ওই